রাজধানীর বিভিন্ন পয়েন্টে সিএনজি চালিত অটোরিকশা চালকরা সড়ক অবরোধ করেছেন। ফলে ওইসব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ। মিটারের নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা আদায় করলে জরিমানা বা কারাদণ্ডের প্রতিবাদে সকালে সড়ক অবরোধ করেন তারা। অবরোধকারীদের যাত্রীসহ চলমান সিএনজি অটোরিকশা আটকে দিতে দেখা গেছে। গত বৃহস্পতিবার বাধ্যতামূলক মিটার ব্যবহারের সিদ্ধান্তের প্রতিবাদে প্রথমে রাজধানীর মিরপুর রোড অবরোধ করে বিক্ষোভ করেন সিএনজি চালিত অটোরিকশা চালকরা। ওই দিন সকাল 10:30 থেকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, গণভবন ও কলেজ গেটের সামনে বিক্ষোভ শুরু করেন তারা। এতে আশেপাশের এলাকায় ব্যাপক যানজট ছড়িয়ে পড়ে। আন্দোলনকারীদের দাবি মিটারের ভাড়া বৃদ্ধি এবং মিটারে না চললে 50 টাকা জরিমানার আইন বাতিল করতে হবে। সিএনজি অটোরিকশা চালকদের সড়ক অবরোধের কর্মসূচিতে রাজধানী জুড়ে ভোগান্তিতে পড়েছেন অফিস এবং স্কুলগামী মানুষ। একই সঙ্গে রাজধানীর বিভিন্ন পয়েন্টে সড়ক অবরোধ করায় বাড়ছে যানজট। এই খবর সংগ্রহে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন মাহমুদ। সুমন, কি দাবিতে সড়ক অবরোধে নেমেছেন সিএনজি চালকরা এবং সড়কের সার্বিক অবস্থা কেমন দেখছেন এখন? শাওন, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে সিএনজি চালক যারা আছেন তারা আসলে আজকে সকাল থেকেই অবরোধে নেমেছেন। রাজধানীর বিভিন্ন পয়েন্টে তারা অবস্থান নিয়ে অবরোধ করেন। এই অবরোধের মূল কারণ ছিল যে নির্দেশনাটি ছিল যে সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া যদি তারা গ্রহণ করে সেক্ষেত্রে তাদের জরিমানা করা হবে এবং মামলা দেওয়া হবে। এই বিষয়টিকে আসলে তারা মেনে নিতে না পেরে তারা সড়ক অবরোধ করে। ঠিক আমরা এই মুহূর্তের রামপুরার যে ব্রিজটি আছে, ব্রিজের এখানে আমরা অবস্থান করছি। সেখানে আমরা এসে কিছু সিএনজি চালকদের সাথে আমরা কথা বলেছি। তারা সেখানে অবস্থান করছিলেন। ঠিক 10:30টার সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি থেকে একটি নির্দেশনা আসে যে নির্দেশনাটি দেওয়া হয়েছিল সেটি তারা বাতিল করেছে এবং সড়কে তারা যাতায়াত স্বাভাবিক করার জন্য সিএনজি চালকদের তারা দাবি জানিয়েছে। এমন দাবির প্রেক্ষিতে আসলে এমন নির্দেশনার পরপরই আসলে যারা সড়কে অবরোধ করেছিলেন সিএনজি চালকরা তারা আসলে সড়ক ছেড়ে দেয়। ঠিক এই মুহূর্তে সড়কে বেশ চাপ রয়েছে, গাড়ির যে চাপ রয়েছে সেটি আমরা দেখতে পাচ্ছি। রামপুরার আসলে প্রত্যেকটি সড়কে আসলে এখন গাড়ি চলাচল শুরু হয়েছে এবং সাধারণ মানুষের ভোগান্তি ছিল, সেই ভোগান্তি ছড়িয়ে এখন তারা কোনো রকম চলাফেরা করতে পারছেন। তো সিএনজি চালকদের সাথে কথা হচ্ছিল, তারা এই নির্দেশনা পাওয়ার পর তারা একটি মিছিল নিয়ে দাবি মানার পর তারা একটি মিছিল নিয়ে তারা বনানীর দিকে, বনানী বিআরটিএ যে অফিসটি আছে সেই অফিসের দিকে রওনা হয়েছেন এবং এই দাবি মেনে নেয় তারা তাদের অবরোধ দাবি মেনে নেওয়ার পরই মূলত তাদের ধর্মঘটটি সড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেছেন তারা। আপনি খবর রাখতে থাকুন, প্রয়োজনে আবারও ফিরবো আপনার কাছে। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী সুমন মাহমুদ। এই মুহূর্তে দর্শক, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাতে গিয়ে কথা বলছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বিএনপি নারায়ণগঞ্জ জেলার যে নতুন কমিটি, এই কমিটি জনগণের আস্থাশীল হবে। এই কমিটি নারায়ণগঞ্জে যে মাফিয়াদের রাজত্ব ছিল, যে শামীম ওসমানদের রাজত্ব ছিল, সেই ভয়ঙ্কর মাফিয়া তন্ত্রকে ভেঙে সেখানে ন্যায়, সামাজিক মূল্যবোধ, সামাজিক সাম্য এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠিত করবে বিএনপির এই নতুন নেতৃত্ব এবং নারায়ণগঞ্জবাসীর কাছে একটি ইতিবাচক এবং আস্থাশীল একটি কমিটি হিসাবে এই বিএনপির নতুন কমিটি তারা কাজ করবে। বন্ধুরা আমার, আজকে আমাদের গণতন্ত্রের অর্জনের জন্য অনেক কাজ বাকি। আমরা হাসিনাকে পরাজিত করেছি, হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছেন, কিন্তু আমাদের সব কিছু শেষ করে দিয়েছে। আপনারা জানেন এক একজন মন্ত্রী এবং আওয়ামী নেতাদের ব্যাংকের লেনদেন পাওয়া যাচ্ছে 800 কোটি টাকা, 1000 কোটি টাকা, 1500 কোটি টাকা এবং
একজন জেলা পর্যায়ের নেতা, তারও 400-500 কোটি টাকার লেনদেন আমরা ব্যাংকের মধ্যে দেখছি। গোটা দেশকে, গোটা জাতিকে আওয়ামী লুণ্ঠনের স্বর্গরাজ্য বানিয়েছিল শেখ হাসিনা। বন্ধুরা আমার, যারা নিজের দেশের জনগণের টাকা আত্মসাৎ করে, লুট করে, পাচার করে, এরা কোনোদিনই এই দেশপ্রেমিক হতে পারে না। তারা কোনোদিনই বাংলাদেশকে তারা ভালোবাসতে পারে না। তাই তাদের হাত দিয়ে আমরা দেখেছি বারবার গণতন্ত্র হত্যা হয়েছে। শেখ হাসিনার বাবের আমলে আমরা বাকশাল দেখেছি, সমস্ত রাজনৈতিক দলকে বন্ধ হয়ে যেতে দেখেছি। আর এইবার দেখলাম দ্বিতীয় বাকশাল করার জন্য এরা ঘর থেকে বিএনপির নেতাকর্মী, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের নেতাকর্মীদেরকে টেনে টেনে নিয়ে এসে তাদেরকে হত্যা করেছে। এই নারায়ণগঞ্জে শাওন সহ অনেকেই যারা বিএনপির কর্মসূচি করেছে, গণতন্ত্রের কর্মসূচি করেছে, তাদেরকে হত্যা করেছে শেখ হাসিনার সাজানো আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে। তাই বন্ধুরা আমার, আমরা এই রক্তাক্ত পথ পাড়ি দিয়ে, আমরা এই ভয়ঙ্কর অসংখ্য লাশ পাড়ি দিয়ে আমরা যে গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছি, এই যাত্রা পথে আমাদের এখনো অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে অবাধ এবং নিরপেক্ষ সকলের অংশগ্রহণমূলক নির্বাচন আমাদের এখনো অনুষ্ঠিত হয়নি। এটা নিয়ে এক ধরনের গড়িমসি চলছে, এটা নিয়ে এক ধরনের অনিশ্চয়তা আছে, এটা নিয়ে এক ধরনের ধোঁয়াশা আছে। অতি সত্বর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তাদেরকে এটা পরিষ্কার করতে হবে। যে গণতন্ত্রের জন্য এত লড়াই, যে গণতন্ত্রের জন্য আজকে আমাদের মাঝে ইলিয়াস আলী নেই, আমাদের মাঝে চৌধুরী আলম নেই, যে গণতন্ত্রের জন্য আজকে মুগ্ধ নেই, যে গণতন্ত্রের জন্য আবু সাইদ নেই, যে গণতন্ত্রের জন্য আহনাব নেই, সেই গণতন্ত্র এবং অবাধ সুষ্ঠু নির্বাচনের বিষয়ে আজকে চূড়ান্ত কোনো ডেডলাইন জনগণ কেন এখনো পাচ্ছে না? বন্ধুরা আমার, আজকে এই সমাজ এবং শান্তি স্থিতি আনতে হলে আমাদেরকে অতি দ্রুত রাজনৈতিক দল তারা যাতে জনগণের ভোট নিয়ে। দর্শক, বক্তব্য রাখছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আমরা এতক্ষণ সরাসরি তার বক্তব্য শুনছিলাম। ফজরের নামাজের পর বয়ান চলছে তুরাগ তীরের ইজতেমার মাঠে। বয়ান করেছেন ভারতের মোরসালিন। বয়ানের বাংলা তর্জমা করেছেন মাওলানা ওসামা ইসলাম। মাওলানা সাদ অনুসারীদের ইজতেমায় যোগ দিয়েছেন 49টি দেশের প্রায় 1,500 মুসল্লি। আখিরি মোনাজাতের আগে হেদায়েতের বয়ান দিচ্ছেন মাওলানা ইউসুফ বিন সাদ, যার তর্জমা করবেন মাওলানা মুনির বিন ইউসুফ। আখিরি মোনাজাত উপলক্ষে নিরাপত্তা নজরদারি বাড়িয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। মোনাজাতে অংশগ্রহণকারী ও ইজতেমা শেষে বাড়ি ফেরা মুসল্লিদের যাতায়াতের সুবিধার জন্য 8টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে রেলওয়ে বিভাগ। এদিকে এখন পর্যন্ত ইজতেমা ময়দান থেকে 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর আগে গত 31শে জানুয়ারি শুরু হয়ে 2 ধাপে 6 দিন চলে জুবায়েরপন্থী তাবলিগ জামাতের প্রথম পর্বের ইজতেমা। এরপর 14ই ফেব্রুয়ারি দ্বিতীয় পর্বের ইজতেমায় অংশ নেন সাদের অনুসারীরা। অনেক গুনাহ করছি, গুনাহ মাফের জন্য আমরা এখানে এই আখেরি মুনাজাত পর্যন্ত থাকার জন্য মানে একটা আশা আর কি। মূলত এটা বিশ্ব ইজতেমা, কারণ যেখানে বিশ্বমের নির্দেশে ইজতেমাটা হয়, এটা মূলত বিশ্ব ইজতেমা। দাওয়াতের কাজ, আল্লাহর কাজ, আল্লাহ রাসূলের কাজ, সারা বিশ্বের উম্মাত যাতে একসাথে এক প্ল্যাটফর্মে উঠিয়ে আমরা এই দিনের কাজ করতে পারি। আমরা সারা বিশ্বের মুসলমানদের জন্য শান্তি কামনা করছি এবং কোনো দল বল নির্বিশেষে আমরা বিবাদ মুক্ত শান্তি চাই। সব মুসলমান এক হয়ে সামনের বছর থেকে ইজতেমা শুরু করে ইজতেমাতে আসা, এটাই আমরা মঙ্গল কামনা করি। বেলা 12টায় বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে আখিরি মোনাজাত শুরু হবার কথা। সেখানে আছেন আমাদের সহকর্মী মাইনুল মারুফ, যুক্ত হচ্ছে তার সাথে। মাইনুল, ইজতেমার আখিরি মোনাজাতে এইবার কত সংখ্যক মুসল্লি অংশ নিচ্ছেন? সার্বিক অবস্থা কেমন দেখছেন?
আর কিছুক্ষণ পরে কিন্তু আখেরি মোনাজাত শুরু হবে এবং কয়েক লাখ মুসল্লি কিন্তু ইতোমধ্যে ইজতেমা ময়দানে এসেছেন এবং তারা বলছেন যে তারা শান্তির জন্য প্রার্থনা করবেন, দেশের বিশ্বের সারা দুনিয়ার মানুষের জন্য, মুসলিমদের জন্য প্রার্থনা করবেন। তারা বলছেন তারা এখান থেকে দিক নির্দেশনা নিয়ে সারা বিশ্বে, সারা দেশে তারা ছড়িয়ে যাবেন এবং দিনের দাওয়াত তারা মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেবেন, শান্তির দাওয়াত তার মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেবেন। এবং এখন কিন্তু বয়ান চলছে এবং সেই বয়ানে কিন্তু ইতিমধ্যে দিক নির্দেশনামূলক এখান থেকে নির্দেশনা দেওয়া হচ্ছে। আর কিছুক্ষণ পরে মোনাজাত, সেই মোনাজাতের লক্ষ্যে কিন্তু ইতিমধ্যেই আশপাশের থেকে যে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এবং যে টঙ্গী ইজতেমা ময়দান এর আশেপাশের মানুষরা কিন্তু ইজতেমা মাঠের আশেপাশে জড়ো হয়েছেন এবং এর পাশাপাশি ইতিমধ্যে বয়ান চলছে, তারা জিকির আজগার করছেন, তারা দিক নির্দেশনা নিচ্ছেন ভবিষ্যতে কি করে তারা তাদের দাওয়াত পরিচালনা করবেন, কারা কিভাবে কোথায় যাবেন দাওয়াতের জন্য, সেই সকল দিক নির্দেশনা কিন্তু এখান থেকে তারা নিয়ে যাবেন। এবং তারা বলছেন তারা আজকে আখেরি মোনাজাতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন, তাদের পাপ মুক্তির জন্য ক্ষমা প্রার্থনা করবেন এবং এর পাশাপাশি দেশ ও জাতির জন্য দোয়া করবেন। তারা বলছিলেন যেহেতু দেশের বর্তমান পরিস্থিতি তাদের অনেকটাই, তারা বলছেন যে ঘোলাটে, এমন পরিস্থিতি দেশের শান্তি যাতে ফিরে আসে। আপনি খবর রাখতে থাকুন, আমরা পরবর্তীতে নিশ্চয়ই আবারও আপনার কাছে ফিরবো। আমাদের সাথে ইজতেমা ময়দান থেকে সহকর্মী মাইনুল মারুফ যুক্ত হয়েছিলেন। দর্শক, এই মুহূর্তে জেলা প্রশাসকদের সম্মেলনে কথা বলছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। কারণে আমারটা নষ্ট হচ্ছে, কারণ খেলা হলো একটা সামগ্রিক জিনিস। একজনের ভুল কাজে পুরো টিম তার সাফল্য থেকে বঞ্চিত হয়। কাজে আমরা কেউ যেন এমন কোনো ভুল কাজ না করি যাতে করে পুরো টিমের সাফল্য ব্যাহত হয়, আমাদের গন্তব্যে পৌঁছা ব্যাহত হয়। এটা নিয়ে আমাদের আলোচনা, আমরা কি করছি। আমরা সরকার গঠনের পর থেকে এখন 6 মাস চলে গেল। এটাকে আমি বলছিলাম যে এটা আমাদের প্রথম পর্ব। আয়োজন করার জন্য যে সময় লাগে, অনেক ভুলভ্রান্তি হয়েছে আয়োজনের সময়। এখন সেগুলো ঠিকঠাক করে আমরা পুরো খেলার জন্য এখন প্রস্তুত। সেই প্রস্তুতিটা আমাদের হলো কিনা, না হলে কি কি ঘাটতি আছে সেগুলো ঠিক করা। আমি অন্যভাবেও চিন্তা করছিলাম কথাগুলো শোনার সময়। এটা যদি কোনো বড় কোম্পানির এক্সিকিউটিভদের একটা বৈঠক হতো, তাদের যারা শরিক হচ্ছে তারা কি বলতো, নিশ্চয়ই ম্যানেজিং ডিরেক্টরের প্রশংসায় সময় নষ্ট করতো না। তারা বলতো আমি এই কাজ দিয়েছেন আমাকে, আমি এই কাজ করেছি, আমার এই সাফল্য হয়েছে, আমি ওই আরো এই কাজের জন্য প্রস্তুত। আমি দুভাবে দেখালাম, একটা হলো যে খেলার মাঠের খেলোয়াড়, একটা হলো ব্যবসায়িক প্রতিষ্ঠানের ফিল্ড অফিসারদের তাদের বক্তব্য। এই সরকারের যে খেলোয়াড় যারা আমরা আছি, তাদের এই ভূমিকা ওই দুই গোষ্ঠীর মধ্যে কোনোটার মতো হতে হবে, যে আমরা কি করছি, কি করার দরকার, কোথায় আমরা আটকে যাচ্ছি, সেগুলো নিয়ে আলোচনা হবে। নিশ্চয়ই আজকে উদ্বোধনী অনুষ্ঠানে হয়তো হচ্ছে না, অন্য সময় হবে। তো সেখানেও আমাকে প্রধান অতিথি বলাতে আমি একটু কষ্ট পেলাম, যেন আমাকে বাইরে রাখা হলো এই খেলার মাঠ থেকে। হওয়া উচিত ছিল তো আমার খেলার ক্যাপ্টেন, কিন্তু আমার করলে অতিথি। আমি অতিথি হিসেবে বক্তব্য রাখতে চাই না, আমি ক্যাপ্টেন হিসেবে বক্তব্য রাখতে চাই আমাদের করোনা। কাজ কি আমাদের একেবারে হাতে গোনা মাপা জিনিস। এটা নিত্য নৈমিত্তিক একটা নতুন কিছু আসে তা না, একই জিনিস বারে বারে আসছে, বিভিন্ন ভঙ্গিতে আসছে। সেগুলো আমরা কে কিভাবে করছি, কি হলে আরো ভালো হতো, কোঅর্ডিনেশনটা কিভাবে হতো, ক্যাপ্টেনের সিগন্যালটা কিভাবে ফিল্ডে যেত, গেলে ভালো হতো, এগুলো নিয়ে আলোচনা। আমরা যেহেতু এমন পরিস্থিতি এসেছি
এটা ল অ্যান্ড অর্ডার একটা শান্তি শৃঙ্খলা বজায় একটা মস্ত বড় ইস্যু হয়ে গেল। এটাতে আমরা কে কি পরিমাণ অগ্রসর হলাম, কি করণীয় আমাদের, এটা একটা 1 নম্বর বিবেচ্য বিষয় আমাদের ল অ্যান্ড অর্ডার। এটা যাতে আমরা বিফল না হই, কারণ এটাতেই আমাদের সমস্ত অর্জন সফলভাবে অর্জন হতে পারে অথবা বিফলতায় পর্যবসিত হতে পারে। সেটা কি কোঅর্ডিনেশন হলে, কিভাবে হলে, এটা নিয়ে এই সম্মেলনে আলোচনা হোক। ফিরে যাওয়ার পরে যেন এটা আর বোঝাবুঝির মধ্যে কোনো গলদ না থাকে। আমরা সেখানে কি কি বিষয় অন্তর্ভুক্ত সেগুলো তোমাদের খুব ভালো করে জানা আছে। পুলিশ প্রশাসনের কাজ কি, সিভিল প্রশাসনের কাজ কি, কোঅর্ডিনেশনের কাজ কি। কিন্তু এই যদি বলি ওর কারণে আমারটা হয় না, এটা বলে তো আমরা পার পাবো না। যেহেতু জেলার দায়িত্ব একজনের উপরে, তার সঙ্গে কোঅর্ডিনেশন করেই করতে হয় সবকিছু। কাজে সেই কোঅর্ডিনেশনের কি সমস্যা, নাকি পৃথক পৃথকভাবে হবে, এগুলো পরিষ্কার করে নেওয়া, যাতে কাজ করতে গিয়ে আমরা অনিশ্চয়তার মধ্যে পড়ে না যাই। তো সেখানে আমাদের শৃঙ্খলা ভঙ্গ হলে কি করতে হবে, উপর থেকে নিচে পর্যন্ত চেইন অফ কমান্ড কিভাবে যাবে। এই নয় যে এটা তো আমার কাজ ছিল না, কাজে আমি আর মনোযোগ দিই নাই, এটা তো বললে হবে না। আমরা তো সবাই মিলে সরকার, এটার থেকে আমাদের উদ্ধার করতেই হবে। সেখানে নারী শিশুদের রক্ষা একটা বিশেষ দায়িত্ব, সংখ্যালঘুদের রক্ষা মস্ত বড় দায়িত্ব, কারণ এটার উপরে সারা দুনিয়ার নজর রাখে আমাদের উপরে। আমরা সংখ্যালঘুকে কিভাবে তাদের সঙ্গে ব্যবহার করছি, একটা ছোট্ট ঘটনা সারা দুনিয়াতে বিশাল হয়ে যায়। আমি সেই ভয়ের জন্য তাকে শান্তি শৃঙ্খলার কথা বলছি না, এটা আমাদের দায়িত্ব। সরকারের দায়িত্ব হলো সকল নাগরিকের সুরক্ষা বিধান করা। আমি সংখ্যালঘু সম্প্রদায় তাদেরকেও বলেছি, আপনারা সংখ্যালঘু হিসেবে আমাদের কাছে দাবি করেন না, দেশের নাগরিক হিসেবে দাবি করেন। তার নাগরিক হিসেবে আপনার সংবিধান আপনাকে এই অধিকার দিয়েছে, সে অধিকার আপনি সরকারের কাছ থেকে পেতে হবে, সেটা আপনার দাবি, পাওনা। কাজে আমাদের দায়িত্ব হলো এই যে টিম, সরকারের যে টিম, এটা নিশ্চয়তা দেও যে সকল নাগরিককে আমরা সুরক্ষা দেব। কে কোন ধর্মে বিশ্বাস করে সেটা আমাদের বিবেচ্য নয়, সে দেশের নাগরিক, সেই হিসাবে তাকে আমরা রক্ষা করব। এবং আমি এই সরকার তারও সরকার, কাজে আমি তারই সেবা করতে প্রস্তুত। এটা আমাদের একটা বড় কাজ। সামনে যে আমরা যে সমস্ত কর্মসূচি নেব তার মধ্যে এটা সবসময় হাইয়েস্ট পয়েন্ট, উচ্চতম স্থানে থাকবে। তারপরে সমসাময়িকভাবে যে সমস্ত বিষয়গুলো হয়, যেমন বাজার দর, এটা নিয়ে বহু কথা হয়, সেখানেও একটা প্রতিযোগিতামূলক ব্যবস্থা হতে পারে। আমার জেলায় বাজার দর সবচেয়ে ভালো, একটা প্রতিযোগিতাও তো থাকবে, আমাদের কাজের মধ্যে আনন্দও তো আসতে হবে। আমার জেলায় শান্তি শৃঙ্খলা সবচেয়ে আমি ভালো রাখতে পেরেছি, আমার জেলায় সবচেয়ে ভালো বাজার দর, কোনো চাঁদাবাজি নাই, বা যা যা অসুবিধা থাকে একটা জায়গায় সেগুলো নেই, আমি সেটা করেছি। আমি প্রতিযোগিতায়, নিজেদের মধ্যে প্রতিযোগিতায়, খেলোয়াড়দের মধ্যে প্রতিযোগিতায় আমি উপরে আছি। সেই জন্য আমার মনে হয় আলোচনার মধ্যে একটা কিছু থাকা দরকার, এটা একটা কাঠামো থাকা দরকার। র্যাঙ্কিং, জেলা জেলা, সব জেলা, 1 নম্বর জেলাকে, 2 নম্বর জেলাকে, 3 নম্বর জেলাকে, ক্লাসে যেরকম আমরা 1st, 2nd, 3rd করি, এটা তো হতে পারে আমাদের কাজের মধ্যে আমরা কোথায় আছি, কোন অবস্থানে আছি, নাকি সবাই জেলা একরকম তো না, হয় না এটা।
তার মধ্যে একটা প্রতিযোগিতা আছে। আমি 1 নম্বরে আছি, আমি 2 নম্বরে আছি, আমি 3 নম্বরে আছি, একজন 64 নম্বরে আছে। একজনকে 64 নম্বরে থাকতে হবে, তার চেষ্টা হবে আমি যেন আর 64 নম্বরে না থাকি। আমি সার্বিক বিচারে আমি এখন অনেক ধাপে এগিয়ে গেছি। এই র্যাঙ্কিংটা থাকলে নিজেদের মধ্যে আনন্দ হয়। এটা কাউকে মন খারাপের জন্য না, এটা আনন্দের জন্য যে আমি গতবার এই ছিলাম, এবারে এই হয়েছি, গত বছর এই ছিলাম, এই বছর এই হয়েছে। এটা পরিষ্কারভাবে আমরা দেখতে চাই। এটা প্রতিযোগিতার একটা মনোভাব আসুক, এবং সেই প্রতিযোগিতায় যদি আমি ক্রমাগতভাবে 6 মাস কি 1 বছর 1 নম্বরে থাকি বা 10 নম্বরের ভেতরে থাকি, তাহলে আমাকে একটা পুরস্কার দেবে, একটা রিকগনিশন দেবে। আমরা যখন বলবো সবাই, এটা পুরস্কার দেওয়া হবে যে হ্যাঁ এটা গত বছর সারা বছর ধরে 1 থেকে 10-এর মধ্যে ছিল, ওঠানামা করেছে কিন্তু 1 থেকে 10-এর মধ্যে বা 10 থেকে 20-এর মধ্যে, ইত্যাদি ইত্যাদি। এইটা একটা বিষয় হতে পারে যে আনন্দ এবং কাজ দুটো একসঙ্গে মেলানোর জন্য, এবং তার স্বীকৃতি। এটাই জন্য বললাম, আমি যখনই এখানে আসার পরে, সরকারে আসার পরে, সরকারি কর্মকর্তা সবার সঙ্গে দেখা হয়, কথা প্রসঙ্গে একটা কথা প্রকারান্তরে শুরুতে, শেষে, মাঝখানে বলে, আমি যখন ওখানে ডিসি ছিলাম, অমুক জায়গায় ডিসি ছিলাম, ডিসিটা তার সবচেয়ে স্মরণীয় অধ্যায়। তারা এখানে চলে এসছে, বহু উঁচুতে অবস্থানে আছে, কিন্তু সবচেয়ে স্মরণীয় অধ্যায় হলো আমি যখন অমুক জেলার ডিসি ছিলাম, তখন আমি এই করেছিলাম। এটা তার একটা স্বাতন্ত্র। আমি নিজের ইচ্ছায় অনেকগুলো কাজ করতে পেরেছি সেখানে, এবং আমার একটা তারপরেও বহু জায়গায় চাকরি করেছি, বহু ধাপে চাকরি করেছি, কিন্তু ওইটাই আমার স্মরণীয়, যেহেতু আমি আমার নিজেকে সেখানে প্রকাশ করতে পেরেছিলাম। এটাই সুযোগ, নিজেকে প্রকাশ করা, নিজের ক্রিয়াশীলতা, সৃজনশীলতা, এগুলো প্রকাশ করা। গদবান্ধা একটা কাজ তো আছে, গতের মধ্যে থাকতে হয়, থাকি, কিন্তু তার মধ্যেও একটা সৃজনশীলতা আছে। এই সৃজনশীলতাকে কিভাবে প্রকাশ করা, এবং কে কিভাবে সেই সৃজনশীলতা প্রকাশ করেছে, আমরা যখন এরকম সম্মেলনে বসবো, কথাবার্তা বলবো, তাদেরকে সুযোগ দেবো যে তুমি কি করেছো বলো, এটা সবাইকে শোনার। তো সবাই শুনলো, হচ্ছে মজার জিনিস, কারণ কোনো আইনও ভাঙি না, কিছু করে না, কিন্তু একটা বিরাট জিনিস করে ফেলেছে। অনেকে বলে যে আইনে ছিল না বলে আমি করি না, করতে পারিনি, হয় অনেক সময় আমরা ব্যাখ্যা দিই। ওই আইন, যত আইন আছে সবার মধ্যেই এই কাজ করা যায়, এবং পরে দেখা গেলো আইনটাকে উৎসাহিত করেছে, নিরুৎসাহিত করে না। ওই জিনিসটা দেখি খেয়াল রাখা, যে আমাদের এই জেলায় আমাদের যে সময়টুকু, সেই সময়টুকু যতটুকুই হোক, একটা স্বল্প সময়, আমার কর্মজীবনের একটা স্বল্প সময়, কিন্তু যে বললাম, এটা খুব স্মরণীয় অধ্যায় হতে পারে যদি আমরা করতে চাই, যার যার মধ্যে করতে চাই। আমরা অনেক সময় এখানে বসে, ঢাকায় বসে অনেক সিদ্ধান্ত নিই, সেটা জেলা পর্যায়ে গিয়ে কিভাবে প্রকাশিত হয়, কিভাবে এটা ইমপ্লিমেন্টেড হয়, জানার কোনো সুযোগ থাকে না আমাদের। যেমন আমরা বারে বারে কথার মধ্যে আসি জন্ম নিবন্ধন, এটার কোনো মা বাবা আছে বলে আমার মনে হয় না। নিয়ম আছে কিন্তু মা বাবা নাই। আমি মধ্য বয়সে কিংবা শেষ বয়সে কোথাও যেতে চাই, একটা পাসপোর্ট দরকার, পাসপোর্ট করা হয়নি, জন্ম নিবন্ধন নাই বলে জন্ম নিবন্ধন লাগবে, আমার আমলের জন্ম নিবন্ধন কি করতে জানিও না, ইত্যাদি ইত্যাদি, কিন্তু পাওয়া যায়। পয়সা দিলে ঠিকই চলে আসে। পয়সা দিলে যখন ঠিকই চলে আসে, তাহলে পয়সা না দিলেও আসার কথা। এই সিস্টেমটা আমরা করতে পারছি না কেন? এটা তো একজন নাগরিকের অবশ্য প্রাপ্য, আমার জন্ম সনদ। সরকার ব্যবস্থা করতে পারে না এই বলে অজুহাত দিয়ে তো চলবে না, নিশ্চয়ই ব্যবস্থা আছে, কিছু একটা করতে হবে। ওই যে বললাম, যে টাকা দিলে করে দিতে পারে, সেটা সরকার কেন পারবে না? কাজে আমাদেরকে সেই ব্যবস্থা করতে হবে। জন্ম সনদ তার প্রাপ্য যে কোনো সময়, যে বয়সে চায়, তাকে দেবার ব্যবস্থা করতে হবে। কি করতে হবে? ওই যে বললাম, সৃজনশীল হতে হবে, এটা থেকে আমরা নিয়ম বের করতে হবে, কারণ ওইটার উপরেই সমস্ত কিছু নির্ভর। সেই জন্মসূত্রে আমি বাংলাদেশি, এটার একটা প্রমাণ, দালিলিক প্রমাণ। এই দলিল দিয়ে আমি ভবিষ্যতে যা কিছু করি, ওইটা না হলে এনআইডি পাওয়া যাচ্ছে না,
এনআইডি না হলে পাসপোর্ট পাওয়া যাচ্ছে না, সব আটকে গেল সব কিছু। আমরা বলছি যে এটা সবার একই সঙ্গে তার সমস্ত কিছু হতে হবে। যদি আমার জন্ম সনদ থেকে থাকে তাহলে আমি এনআইডি পাবো। এগুলো এখন অনলাইন পাওয়ার কথা, আমরা অনলাইন পাচ্ছি কিনা। পাসপোর্ট অনলাইন, এখন ই পাসপোর্ট হচ্ছে কিনা, এখনো দেখি ওই এমআরপি করছে। কেন হচ্ছে? আইন তো আছে। আমি বলছি রাতারাতি সব হয়ে গেছে, এটাও আমি আশা করি না, শুরু তো করতে হবে। সে কথার কাজটা কর যে আমার এখানে আমার জেলাতে এমআরপি আর হবে না, এখানে সব ই পাসপোর্টে নিয়ে যাবো আমি। যেহেতু আমাদের এই টিমের কাজ, যে টিম এখানে আমরা বসে আছি, এখানে আইন বানানো হয়, এটা আইন খাটানো হয়, নিয়ম মানা হয়। এগুলোতে আমরা কিভাবে যাব, একটার থেকে একটা আমরা উত্তরণ কিভাবে করব। বলছে যে এখন জমি রেজিস্টার করতে পারছে না, অমুক করতে পারছে না, কর দিতে পারছে না, সব এখানে আমরা সব শুনছি যে সব অনলাইনের ব্যবস্থা হয়ে গেছে। হয়ে যদি যায়। দর্শক, জেলা প্রশাসকদের সম্মেলনে কথা বলছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা এতক্ষণ সরাসরি তার বক্তব্য শুনছিলাম। দীর্ঘ 16 বছর পর নড়াইল জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আজ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলন উদ্বোধন করবেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক মন্ত্রী আমানুল্লাহ আমান। এছাড়া জেলা শিল্পকলা একাডেমিতে হবে ভোট গ্রহণ। ভোটে অংশ নেওয়া নেতাদের ছবি আর ব্যানারে ছেয়ে গেছে পুরো শহর এলাকা। দ্বিবার্ষিক এই নির্বাচনে সভাপতি পদে 2 জন, সাধারণ সম্পাদক পদে 3 জন এবং সাংগঠনিক সম্পাদক পদে 4 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর আগে শনিবার বিকেলে সম্মেলনের সবশেষ প্রস্তুতি দেখতে এসেছিলেন বিএনপির খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত। নড়াইলে আজ 2 পর্বে দিনব্যাপী বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। প্রথম পর্বে নড়াইল সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজুল ইসলাম। আজিজুল, দীর্ঘদিন পর বিএনপির এই সম্মেলন নিয়ে নেতাকর্মীদের মধ্যে কেমন সাড়া দেখছেন এবং সম্মেলনের সার্বিক প্রস্তুতি কেমন? শাওন, আপনাকে বছর পর কিন্তু নড়াইলে এই প্রথম মাধ্যমে আমাদের জাতীয় নড়াইল আমার বলার কারণে তালি দেওয়ার অর্থ হলো এটা সুন্দর কাজ হয়েছে হবে। আজ দুপুর তার মানে এই কথা বলে পৌঁছে না, আমরা এখানে সিদ্ধান্ত নিয়ে বসে আছি কিছুদিন আগে। এই যে দূরত্ব, এটাও জানি না, এগুলোর কোনো কারণ বিনা কারণে মানুষ হয়রানি করাটাই যেন আমাদের ধর্ম। সরকার মানে মানুষকে হয়রানি করা, এটার থেকে উল্টে যায় সরকার ভিন্ন জিনিস সম্পূর্ণ শেষ হয়েছে। এবং এই কাউন্সিলের মাধ্যমে প্রতিটা কাউন্সিলের মাধ্যমে সেখানেও কিন্তু উৎসব মুখর পরিবেশেই আমাদের এই বিএনপি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এই সম্মেলনের মাধ্যমে যেসব সভাপতি সেক্রেটারি নির্বাচিত হয়েছিলেন তারাই কিন্তু 101 সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করছে এবং সেই কমিটিটি করে মোট আজকে কাউন্সিলের মোট ভোটার সংখ্যা হচ্ছে 7 জন, 7টা কাউন্সিলে। আমাদের সঙ্গে আসলে যেহেতু উৎসবমুখর পরিবেশে এই কাউন্সিল অনুষ্ঠিত হবে, এখন চলছে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে। সেখানে ভার্চুয়াল ভাবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব চেয়ারম্যান তারেক রহমান সেখানে ভার্চুয়াল যুক্ত হবে। এখনো তিনি যুক্ত হননি, হয়তো কিছুক্ষণের মধ্যে তিনি যুক্ত হবেন। আর আমার সঙ্গে এই মুহূর্তে আছেন জেলা বিএনপির যে কাউন্সিল গঠিত হবে, সেই কাউন্সিলের নির্বাচন পরিচালনা কমিটির একজন সদস্য আছেন অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু। আমরা তার কাছ থেকে জেনে নিয়ে আসলে বর্তমানে যে 24 বছর পরে যে উৎসবমুখর পরিবেশের মাধ্যমে যে কাউন্সিল হচ্ছে, তাদের সেই কাউন্সিল তারা কিভাবে সম্পন্ন করবেন এবং কিভাবে তারা আজকে আয়োজন করছেন, সেইভাবে তার সঙ্গে আমরা সরাসরি কথা বলছি। তারিকুজ্জামান লিটু, আপনাকে জানতে চাই যে আসলে দীর্ঘদিন পরে নড়াইলে জাতীয়তাবাদী বিএনপির এই যে কাউন্সিল গঠিত হচ্ছে, অনুষ্ঠিত হচ্ছে, এই অনুষ্ঠানের ব্যাপারে আপনারা কি কি পদক্ষেপ গ্রহণ করছেন? আসলে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে নড়াইলে জেলা বিএনপি অধীনে যে ইউনিটগুলো আছে এরা কখনো কোনো সম্মেলন করতে পারেনি। আজ ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আমাদের এই কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। দুপুর 2টা থেকে 5টা পর্যন্ত ভোট গ্রহণ হবে। এর ভিতর দিয়ে এখানে যারা 707 জন 7টা ইউনিটের
707 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে তাদের নেতা নির্বাচিত করবেন। আমরা আশা করি আমাদের যারা কাউন্সিলর আছেন, যারা ভোটার আছেন, তারা সুষ্ঠু শান্তিপূর্ণ ভাবে ভোট প্রদান করবেন। এবং ইতিমধ্যে আমরা শুনছিলাম বিএনপির যে কাউন্সিল হচ্ছে নড়াইলে, সেখানকার যে প্রচার সম্পাদক তিনি কথা বলছিলেন। আপনি খবর রাখতে থাকুন, নিশ্চয়ই আরো তথ্যের জন্য পরবর্তীতে ফিরবো আপনার কাছে। আমাদের সাথে নড়াইল থেকে সহকর্মী আজিজুল ইসলাম যুক্ত হয়েছিলেন। চলছে সংবাদ সংযোগ, ফিরছি বিরতির পর। 71-এর সাথেই থাকুন। কি মিয়া থিকনেস কইছো 2.7 আর দিছো 2.2 দিলাম 2.7। আরে আরএফএল এসডব্লিউআর দিবা না? একমাত্র আরএফএল এসডব্লিউআর পাইপই মাপে যা বলে তাই দেয়। না দেখে ঠকবেন না, আরএফএল ছাড়া আরএফএল এসডব্লিউআর পাইপ এন্ড ফিটিংস। পাইপের বস না কিনলে লস। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। এই ঈদের খুশিতে ডুডলস কিনলেই পাচ্ছেন হালিম মিক্স ও স্টিক নুডলস ফ্রি। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। হ্যান্ড ওয়াশের আর তো সব একই। একজন ডক্টর থাকবে, একটা ছোট বাচ্চা যার 2 হাত ভর্তি ময়লা আর জাম, আর একজন সুপার স্মার্ট মা। এই তো দেন হ্যান্ড ওয়াশটা দেন। আরে এটা তো স্যাশে। এইটাই হ্যান্ড ওয়াশ। এর ম্যাজিক্যাল পাউডার পানিতে মেশান, শেক করুন, ব্যাস মাত্র 30 টাকায় তৈরি পুরো মাসের হ্যান্ড ওয়াশ। একেই বলে ম্যাজিক। কাজ হোক চাই সাথে এক্সপার্ট চাই, না টাইট লুজ যদি করতে হয় তবে এক্সপার্ট টুলসেই নিশ্চিত জয়। তার কাটা এটা ওটা দিতে হলে বাড়ি, এক্সপার্ট টুলসেই হয় তাড়াতাড়ি। গ্রাইন্ডিং অথবা ঝালাই ফিনিশ, এক্সপার্ট টুলসেই দারুণ পলিশ। এক্সপার্ট টুলস, সকল কাজের এক্সপার্ট সমাধান। পকেট বা মুড যেমনই হোক, ফুড প্যান্ডায় অর্ডার হোক। ডিনার পছন্দের খাবার সিলেক্ট করো, ভাউচার কোড অ্যাপ্লাই করো, অর্ডার কনফার্ম করো, ফুড প্যান্ডা করো, দিনের সাথে চিল করো। রোজকার সাধারণ খাবার পেল নতুন স্বাদ। সবজি, ডাল ও ফ্রাইড রাইসে অসাধারণ স্বাদ দিতে এসেছে প্রাণ স্বাদের মশলা। বাছাইকৃত সেরা মশলায় তৈরি প্রাণ স্বাদের মশলা, স্বাদ ও ঘ্রাণের দারুণ মিশ্রণ। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। মুখে মুখে একই প্রশ্ন। বাংলাদেশের 1 নম্বর টয়লেট ক্লিনিং ব্র্যান্ড হারপিকের চেয়ে ভালো কে আছে? কি যে বলেন না, এরকম হলে অ্যাক্টিংই ছেড়ে দিব। সায়েন্টিস্ট স্যার, আপনি কি বলেন? সরি তিশা, এটা আসলেই হারপিকের চেয়ে ভালো। ক্যারিয়ার শেষ। শেষ না, কারণ হারপিকের চেয়ে ভালো নতুন বেস্ট এভার হারপিক। এর নতুন ফর্মুলা মাত্র 5 মিনিটে করে 10 গুণ বেশি পরিষ্কার, তাও আবার নতুন সৌরভে। নতুন বেস্ট এভার হারপিক, আর যাই করেন প্রাণ আপের রিফ্রেশিং স্বাদে প্রাণে প্রাণ মিলাও। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। জীবনে প্রতিদিন প্রতি মুহূর্তে জীবাণুমুক্ত থাকার কন্ট্রোল হাতে রাখি বলেই আমরা নিশ্চিন্ত। স্যাভলন, জীবাণুমুক্ত প্রতিদিন। প্রতিদিন আছে যে সুযোগ, আছে আশার। নতুন ক্লোজ আপ তোমাকে দেয় 6 গুণ বেশি ফ্রেশনেস। এখন ট্রিপল ফ্রেশ ফর্মুলার সাথে মুখের কোনায় কোনায় পরিষ্কার করে, জীবাণু থেকে সুরক্ষা দেয়, সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। ক্লোজ আপ, 12 ঘন্টা পর্যন্ত সতেজ নিঃশ্বাস। দাঁড়াও, এখন তো ওনাকে জীবাণুদের থেকে বাঁচালেন, কিন্তু সারাদিন কে বাঁচাবে? ডেটল বাঁচাবে, কারণ ডেটল সাবান দেয় জীবাণুর বিরুদ্ধে 12 ঘন্টার সুরক্ষা বলয়। সুরক্ষার বিশ্বাস থাকুক দিনভর। ডেটল। শীতের দিনে কেউ এসি কিনে? ভিশন হট এন্ড কুল এসি, 12 মাসি এসি। 12 মাসি এসি? ভিশন এসিতে গরমে ঠান্ডা আর শীতে পাবেন গরম হাওয়া। ভিশন হট এন্ড কুল এসি 4-ওয়ে সলিনয়েড ভালভ টেকনোলজিতে হিটিং ও কুলিং দুই মোডেই কাজ করে সমানভাবে। ভিশন হট এন্ড কুল এসি, আরাম 12 মাসি। ক্রয় করতে ভিজিট করুন। প্রতিদিনের লড়াইয়ে আমার আস্থা স্যাভলন সোপের দ্বিগুণ শক্তি, দ্বিগুণ সুরক্ষায়। স্কিন ময়েশ্চারাইজিং পাওয়ার সমৃদ্ধ নতুন স্যাভলন সোপ জীবাণুর পাশাপাশি রুক্ষতা থেকেও দেয় সুরক্ষা।
কি ধোঁয়া! ভাই সিএনজিটা একটু সামনে নাও না। দিনে যখন ধোঁয়া থেকে বাঁচাও তাহলে রাতে ধোঁয়া কেন? তাহলে গুড নাইট লিকুইড মেশিন, এটা মশা তাড়ায়, ধোঁয়া ছাড়ায়। গুড নাইট লিকুইড মেশিন। কয়েলের চেয়ে দ্বিগুণ শক্তি নিয়ে নতুন ফর্মুলায় গুড নাইট লিকুইড। স্বাদ স্বাস্থ্যের জন্য লবণের এক চিমটিও অনেক গুরুত্বপূর্ণ। সব মিনারেল লক্ষণ রেখে সুইজারল্যান্ডের ইউএসডি ও ভ্যাকুয়াম প্রযুক্তিতে 100% পরিশোধিত ফ্রেশ সুপার প্রিমিয়াম সল্ট। এক চিমটিও হোক স্বাস্থ্যকর। আছেন একাত্তরে চলছে সংবাদ সংযোগ। চাকরি ফিরে পাওয়ার দাবিতে রাজধানীর শাহবাগে আজও বিক্ষোভ করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিল হওয়া শিক্ষকরা। সেখানে আছেন সহকর্মী নিবিড় সাহা, যুক্ত হচ্ছি তার সাথে। নিবিড়, শিক্ষকদের এই কর্মসূচি কতদিন ধরে চলছে? এরপর তারা নতুন কোনো কর্মসূচি ঘোষণা করবেন কিনা সে বিষয়ে কি বলছেন বিক্ষোভকারীরা? আসলে টানা 11 দিনের মতো শিক্ষকদের এই আন্দোলন চলছে এবং আজকে সকাল থেকে তারা শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে কিন্তু তারা অবস্থান নিয়েছেন এবং তারা এখানে সমাবেশ করছেন এবং তারা বলছেন যে আসলে যে পর্যন্ত তাদের যে দাবি, সেই সুপারিশপ্রাপ্ত যে 6,531 জন শিক্ষকের যতদিন পর্যন্ত না যোগদানের তারিখ ঘোষণা করা হবে কিংবা দিন ঘোষণা করা না হবে সে পর্যন্ত কিন্তু তারা আন্দোলনে থাকবেন। আমরা কথা বলেছিলাম তাদের সাথে, তারা কিন্তু বলছেন যে আসলে তারা ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের এই যে তারা যারা আন্দোলন করছেন তারা কিন্তু আসলে তৃতীয় ধাপে তারা চূড়ান্তভাবে যে ফলাফল ঘোষণা করা হয়েছে সেই চূড়ান্তভাবে কিন্তু তারা আসলে সুপারিশপ্রাপ্ত। কিন্তু তারা বলছেন যে আসলে এই যে তাদের যে এই যোগদানের বিষয়টি আটকে দেওয়া হয়েছে, এর আগে কিন্তু প্রথম এবং দ্বিতীয় ধাপ, 2 ধাপে কিন্তু আসলে এই প্রাথমিক শিক্ষকদের নিয়োগ হয়েছে এবং তারা কিন্তু চাকরি করছেন। তারা কিন্তু প্রশ্ন রাখছেন যে আসলে প্রথম ও দ্বিতীয় ধাপের যারা শিক্ষকরা চাকরি করছেন তারা চাকরি করতে পারলে কেন তারা তৃতীয় ধাপে যারা নিয়োগপ্রাপ্ত কিংবা সুপারিশপ্রাপ্ত তারা কেন আসলে আন্দোলনের মাঠে থাকবেন, তারা কেন নিজেদের চাকরির জন্য তারা আন্দোলন করতে হবে, এরকম প্রশ্ন কিন্তু তারা তুলছেন এবং তারা বলছেন যে আসলে যে পর্যন্ত না তাদের যে দাবি সেই দাবি মেনে না নেওয়া হবে